ডিবিসি খেলার বিশেষ আয়োজনে আপনাদের সাথে যুক্ত আছি আমি তাই বনন্ত এবং আমাদের সাথে আজকে ক্রিকেট এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন মাননীয় যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এই আলোচনায় সরাসরি চলে যেতে চাই। জনাব আসিফ মাহমুদ, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। ধন্যবাদ আপনাকে। ক্রিকেট নিয়েই আসলে শুরু করতে চাই, সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ক্রিকেটে। তো 15 জন যে প্রার্থী প্রত্যাহার করেছেন, মনোনয়ন যারা তুলে নিয়ে গেছেন, সেই জায়গাটাতে তাদের আবার বেশিরভাগই আমরা দেখলাম যে ফিরে এসেছেন। তারা বলছেন যে নির্বাচনটাকে কিছুটা পিছিয়ে নেওয়া যায় কিনা, অ্যাডহক কমিটি করা যায় কিনা, 3 দফা দাবির কথাও তারা বলছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এর আগেও কয়েকবার বলেছি এবং এখনও বলছি যে এই বিষয়টা ক্লাব সংগঠক যারা ছিলেন বা আছেন তারা আরও ম্যাচিউরভাবে ডিসিশনগুলো নিলে তাহলে বারবার ঘুরে ফিরে রাউন্ড জিরোতে আসতে হতো না। আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন এক ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে একটা নির্বাচন তো আর ছেলে খেলা না। শুরুর দিকে আপনারা যদি খেয়াল করে থাকেন যে কাউন্সিলরশিপ পাঠানোর অনেকের পাঠাতে সমস্যা হচ্ছিল, অনেকে বলছিল যে ক্লাব সংগঠকরা এবং ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কনফিউশন ছিল, যে কারণে সেখানে দুইবার শিডিউল চেঞ্জ করতে হয়েছে। বাট প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া, উইথড্রয়ালের টাইম শেষ হওয়ার পরে যখন ব্যালট ছাপানো হয়ে গেছে এবং প্রচারণার সময় চলছে, এই সময় আসলে রিশিডিউল করলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং লিগ্যালি যদি এটাকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে অথবা কোথাও, তাহলে এই নির্বাচনটা আলটিমেটলি টিকবে না এবং সেক্ষেত্রে বিসিবির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়াটাই এখন ভালো হবে। এবং এছাড়াও কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিকে আনার জন্য যদি নির্বাচন রিশিডিউল করা হয়, এই ইন্টেনশনটা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। তবে আমি মনে করি যারা ক্রিকেটের জন্য কাজ করতে চান, যাদের আগ্রহ আছে, আমাদের মন্ত্রণালয়ের বা সরকারের অবস্থান হচ্ছে তাদেরকে যে কোনোভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া। তো ক্লাব সংগঠকের যারা এখনও আগ্রহ প্রকাশ করছেন, তাদের ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন, ব্যক্তিগত যেটা চিন্তা, সেটা হচ্ছে আমি বিসিবির নতুন যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অনুরোধ করতে পারি যে তাদেরকে তারা তো কাউন্সিলরদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান বা তাদের কাজ করার ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে কাজ করার সুযোগ তৈরি করে দেয়, যাতে করে যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান, কন্ট্রিবিউট করার ক্যাপাসিটি আছে, কেউ যাতে বঞ্চিত না হন। আপনি এটা গণমাধ্যমে বলেছেন যে বিরাট কোহলির কাছে এই বিষয়গুলো অনেক কিছু চলে গেছে, একটা পক্ষ এই বিষয়টা নিয়ে কাজ করছে, গৌতম গম্ভীরের নামও এখানে এসেছে এবং অনেকেই বলছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে আসলে ওই জায়গা পর্যন্ত বিষয়গুলো চলে যাওয়ার অর্থ আসলে আইসিসির কাছেই চলে যাওয়া। তো এই বিষয়টাতে কি আপনি আসলে কিছুটা বিব্রত কিনা? না, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে আমরা আমাদের জাতিগত অনৈক্য সব জায়গায় আসলে এভাবেই নগ্নভাবে দেখা যায়। আমরা যেটা নিজেদের মধ্যে একটা নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে যদি সমাধান না হয়, কারো যদি মনে হয়, তাহলে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ আছে, আলোচনা হয়েছে, সামনেও হতে পারে। কিন্তু এটা নিয়ে আমরা দীর্ঘ একটা সময় ভারতীয় আগ্রাসনের মধ্যে ছিলাম, বাংলাদেশ সেই সময়টা পার করার চেষ্টা করছে। তো আবারও ওই জায়গায় নিয়ে যাওয়া, আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষের প্রতি অসম্মান প্রদর্শন, মানুষের সার্বভৌমত্বের যেই আকাঙ্ক্ষা সেটার প্রতি অসম্মান প্রদর্শন এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটের যেই ভাবমূর্তি সেটাকে ক্ষুণ্ণ করার শামিল বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে আমি মনে করি যারাই এটা করেছেন তাদের আরও দেশের কথাটা ভাবা উচিত ছিল। 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে, যদি নির্বাচনটা হয়, পরিচালক হিসেবে তারা হয়তো আত্মপ্রকাশ করবেন এবং সেই জায়গা থেকে 25টা পরিচালক রয়েছেন, 2 জন এনএসসি থেকে মনোনীত হবেন। 23 জনের মধ্যে 6 জন যখন অটো চয়েস হয়ে যাচ্ছেন, সেই জায়গায় নির্বাচনের গ্রহণযোগ্যতাটা আপনার জায়গা থেকে আপনি কতটুকু দেখছেন? এখন কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে তো আসলে কিছু করার নেই। একটা এমপি ইলেকশন যখন হয়, এটা হয় এভারেজ যদি ধরি 3 থেকে 3.5 লাখ ভোটারের মধ্যে, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা একাধিক ব্যক্তি করতে পারেন। তবে ডিস্ট্রিক্ট ডিভিশনে ক্লাব ক্যাটাগরিতে একসাথে 76 জন ভোটার, এখন 61 জন হাইকোর্টের রায়ের পর। তবে ডিস্ট্রিক্ট ডিভিশনে দেখা গেছে যে আপনি সব ডিস্ট্রিক্ট ডিভিশনের ভোটার মিলে কিন্তু 12 জনকে সিলেক্ট করে, 10 জনকে সিলেক্ট করে না। একটা ডিভিশন থেকে একজন আসে, কোনো ডিভিশন থেকে 2 জন আসে। তো সেক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, যেমন সিলেটের যদি আমি উদাহরণ দিই, সিলেটে কাউন্সিলরই টোটাল 5 জন
এবং ইলেকশন কমিশনের যেই মানে ইলেকশন কমিশনের বেসিক্যালি কনস্টিটিউশনের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে মনোনয়ন প্রার্থী হতে হলে আপনাকে আপনার একজন সাপোর্টার এবং একজন সেকেন্ডার প্রয়োজন হবে, একজন প্রপোজার এবং একজন সাপোর্টার। তো এখানে যদি একজন দাঁড়াতে চায় তার আরও দুজন প্রয়োজন হবে, তার আর বাকি থাকে দুইজন, তাহলে দ্বিতীয়জন তো দাঁড়ানোরও সুযোগ আসলে নাই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। এবং আপনি এটা ভায়োলেট করলে তো এটার আলাদা কমপ্লিকেশনস আছে। তো সেই জায়গা থেকে আরও অন্যান্য ডিস্ট্রিক্ট ডিভিশন যদি বলি, সবচেয়ে বেশি বোধহয় 18টা বোধহয় কোনো জায়গায় আছে, কোনো জায়গায় প্রার্থী বোধহয় 4 জনও আছে, 3 জনও আছে। তো যেমন বরিশালে হয়তো 8 জন কাউন্সিলর হওয়ার কথা, তো সেখানে 2 জন দাঁড়াতেই 6টা লোক চলে যায়, আরেকজনের দাঁড়ানোর রুমটাই নেই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটা সামনে হয়তো করা যাবে। এইটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি শুনেছি যখন কনস্টিটিউশনটা করা হয় তখন এইভাবে চিন্তা করা হয়েছে, যদি 5 জনের 5 জনই দাঁড়ায় যায় তাহলেও তো নির্বাচনটা আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে না। সেই জন্য এই নিয়মটা করা, যে একজন প্রপোজার এবং একজন সাপোর্ট। সেই জায়গা থেকে প্রার্থী হওয়ার প্রসেসটাই একটু কমপ্লিকেটেড ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে, যে কারণে আমার মনে হয় যে 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটা হলে আসবেন। তবে যতদূর আমার নলেজে আছে, তাদেরকে আমি যতদূর দেখেছি যারাই আসছেন, যেমন রাজ্জাক রাজ ভাই আসছেন, তারপর আসিফ আকবর ভাই আসছেন, দে আর গুড অর্গানাইজার, দে আর গুড ফর ক্রিকেট। রাজ্জাক রাজ ভাই তো ক্রিকেটার, আসিফ আকবর ভাই আমার জানার মতে কুমিল্লা অঞ্চলে ক্রিকেটারদেরকে প্যাট্রন করেন, খেলেছেন এক সময়। তামিম ইকবালের একটা অনেক বড় সিদ্ধান্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর, এবং তিনি যেটা বলেছেন যে ফিক্সিং, আসলে নির্বাচনটা ফিক্সিং হচ্ছে, এবং এই এত বড় স্টেটমেন্টের আগে আপনার সাথে কি তার কোনো কথা হয়েছে কিনা, বা তিনি সরে যাচ্ছেন আপনি শুনেছিলেন কিনা? আসলে স্টেটমেন্টের আগে কথা হয়নি, তবে একাধিকবার কথা হয়েছে। স্টেটমেন্টটা উনি কোন জায়গা থেকে দিয়েছেন আমার মনে হয় যদি আরেকটু এলাবোরেটলি বলা যায়। আমরা মনে করি যে জনগণের কাছে বিষয় কথাগুলো রাখাটা, জনগণের জানার অধিকারটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের মানুষই তো হচ্ছে এই ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, ফ্যানরাই তো স্টেক হোল্ডার, ক্রিকেট বলেন পলিটিক্স বলেন। তো সেই জায়গা থেকে আরেকটু ক্লিয়ারলি বলা প্রয়োজন যে ফিক্সিংটা আসলে কোথায় হচ্ছে। যদি সেটা না বলা হয় তাহলে এটা ইন্টেনশন নিয়ে প্রশ্ন ওঠে। এরকমও প্রশ্ন উঠতে আমি দেখেছি যে তার কোনো ইকুয়েশন না থাকায় সরে গেছেন। তো এই বিষয়গুলো আরেকটু স্পষ্টভাবে যদি বলা হয়, আমি এর আগে আমার একটা ইন্টারভিউতে কথা বলেছি যে যদি কেউ এই অভিযোগ দিয়ে থাকে যে নির্বাচনে ফিক্সিং হচ্ছে কিংবা নির্বাচনে হস্তক্ষেপ হচ্ছে, সেটা প্রমাণ করতে হবে। এবং সেটা যদি কেউ সরাসরি আমার সাথে বসে ডিবেট করতে চায়, আই এম ওপেন টু দ্যাট। একদমই মানে বেসিক জায়গা থেকে যদি আপনাকে বলছি, অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর বেছে নেওয়ার যে ব্যাপারটা, এটা কি আসলে শুরু থেকেই বারবার সামনে নিয়ে আসা হয়েছে, এবং সেটা 17 তারিখের পরে চলে গিয়েছিল বিষয়টা, ওই জায়গাটাতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ওই জায়গাটাতে আমি যদি আপনাকে কোট করি, বিসিবির কনস্টিটিউশনে স্পষ্টভাবে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা, যেহেতু ক্রিকেট সংস্থা আমরা বাংলাদেশে হয় নাই, যদিও এটা হওয়া উচিত, এটা হলে যতটুকুই সরকারের, যে কোনো সরকারের প্রভাবের সুযোগ আছে সেটাও আর থাকবে না সামনের দিনগুলোতে। এটা একটা গঠনতান্ত্রিক এরর বলে আমার মনে হয়, যে ক্রিকেট সংস্থাটা, ক্রিকেট বোর্ড যদি আসে আমি তাদেরকে বলবো যে আপনারা ক্রিকেট সংস্থাটা বাস্তবায়ন করেন। ক্রিকেট সংস্থা, ফুটবলের তো ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে, ডিএফএ আছে, তাদের তো বোর্ডটা ক্রীড়া সংস্থা থেকে আনতে হয় না। তো আমাদের ক্রিকেট সংস্থা অথবা ক্রীড়া সংস্থা হইতে ক্রিকেটার অথবা ক্রিকেট সংগঠক, ক্রীড়া সংগঠক অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন পাইবেন। এটা কি বোঝায়? এর আগের প্র্যাকটিসটা ছিল যে, যেটা আনকনস্টিটিউশনাল প্র্যাকটিস, যে এই গঠনতন্ত্র লঙ্ঘন করে কাউন্সিলর পাঠানো হতো। এবং আরেকটা যদি আমি কোট করে, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যেই নীতিমালা আছে সেখানে কে কাউন্সিলর হতে পারবে না এই অংশে স্পষ্টভাবে আছে, যদি আপনারা সেটা খুলে দেখেন, বা যে কোনো ক্রীড়া সংগঠকরা জানার কথা, যে একটা হচ্ছে ক্লাব থেকে এমন কেউ কাউন্সিলর হতে পারবে না যে সেই ক্লাবের চলতি ক্রীড়াবর্ষ এবং পূর্ববর্তী ক্রীড়াবর্ষ এবং মোট 2 বছর ওই ক্লাবের সাংগঠনিক কাঠামোর মধ্যে নাই, এমন কেউ কাউন্সিলর হিসেবে হতে পারবে না। এখন যদি এই নিয়ম পুরোপুরি কিছুটা শিথিল না করা হয়, তাহলে 10 জনের বেশি কাউন্সিলর আসলে ক্লাব থেকে 76 জনের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হবে। যদিও আমরা চাই পরবর্তী সময় থেকে এটা বাস্তবায়িত হোক। এবং ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে যে
ক্রিকেট সংস্থা অথবা ক্রীড়া সংস্থায় নেই এমন কেউ কাউন্সিলর হিসেবে কাউন্সিলর হতে পারবেন না। এটা হচ্ছে কাউন্সিলর হওয়ার যোগ্যতার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে এনএসসির নীতিমালার মধ্যেও। তো দুইটা বিধিবদ্ধ জায়গায় এই জিনিসটা আছে। তারপরেও তারা কিভাবে কোন মানে অ্যাটলিস্ট আপনাকে তো জাস্টিফাই করতে হবে আপনার স্টেটমেন্ট, কোন জায়গা থেকে বলে যে এখানে হস্তক্ষেপ হয়েছে, এখানে নিয়মের বাইরে করা হয়েছে। কয়েক জায়গায় আমি দেখলাম যে কয়েকজন বলল যে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধানটা পড়েন ভাই, না পড়ে সংবিধান লঙ্ঘন করার কথা বললে তো হবে না। এই বিষয়টা কোর্টেও গেছে। কোর্টে প্রথমে রায় এসেছে যে চিঠি যেটা পিসিবি প্রেসিডেন্ট দিয়েছেন সেটা ঠিক বৈধ, এবং পরবর্তীতে ফুল কোর্টে আবার হিয়ারিং হওয়ার পরে একই রায় এসছে। ওনারা তো কনস্টিটিউশন দেখে রায় দিয়েছেন, তাদের তো এই বিধিবদ্ধ নিয়মের বাইরে রায় দেওয়ার সুযোগ নেই। তো আমার মনে হয় এগুলো শুধু কথা বলার জন্য না বলে উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড প্রপার এলিমেন্ট নিয়ে আসা উচিত। যে আরেকটা বিষয় আমি নিশ্চিত যে আপনি অসংখ্যবার শুনেছেন যে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলেছিলেন যে যদি যুব ক্রীড়া উপদেষ্টা চান আমি নির্বাচনটা করব, তো সেইখানে আপনার সরাসরি সম্পৃক্ততার বিষয়টা চলে আসে এবং আপনি নিজেই বলেছেন যে এটা একটা মানে অটোনমাস বডি, এখানে আমি সরাসরি কিছু করব না। এই জায়গাটাতে একটা মানে আমার কনফ্লিক্টের জায়গা তৈরি হয়ে যায়, যেটা নিয়ে তামিম এটা তো অফিসিয়াল কোথাও আমি লিখে দেই নাই যে আমিনুল ইসলাম বুলবুল করবে। পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে। এখন আমি যদি নিয়ম ভঙ্গ করে সেই পার্সোনাল প্রেফারেন্সকে বাস্তবায়নের জন্য কিছু করে থাকি, দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে আমরা কথা বলতে পারি। এখানে আমি জানি না তিনি কেন সেটা বলেছেন, হয়তো বলে থাকতে পারেন কারণ ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে বাংলাদেশে এসে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি যে হি ইজ দ্য বেস্ট আউট অফ হোয়াট উই হ্যাভ ফর ক্রিকেট। ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার যে প্রোফাইল, আফগানিস্তানের ক্রিকেট নিয়ে কাজ করা, চায়নায় তিনি কাজ করছিলেন, এবং ওনার রেপুটেশন ইন ক্রিকেটিং ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে আমার একটা পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে, এটা আমি অস্বীকার করারও কিছু নাই। কিন্তু এই প্রেফারেন্স বাস্তবায়নে যেমন নির্বাচন কমিশনারেরও তো ভোটাধিকার আছে, এটা বাস্তবায়নে আমি কোনো অবৈধ হস্তক্ষেপ করছি কিনা এটা হচ্ছে পয়েন্ট। যেহেতু আপনি আমিনুল ইসলাম বুলবুলের কথা বললেন এবং আপনি বলছেন যে হি ইজ দ্য রাইট ম্যান বাংলাদেশের ক্রিকেটটা চালানোর জন্য, সেক্ষেত্রে এই গুঞ্জনও আমরা শুনছি যে আপনি চেয়েছিলেন তামিম এবং বুলবুল মিলে যদি ক্রিকেট বোর্ডটা চালানো যায়, ওই সমঝোতার জায়গাটায় সেটা আসলে কতটুকু সত্য এবং সেটা শেষমেশ কেন আসলে হলো না? আর আমি চেয়েছিলাম, এবং শুধু আমি চেয়েছিলাম এরকম না, অনেক ক্রীড়া সংগঠকরাই চেয়েছিলেন যারা একটা ভালো বোর্ড গঠন করার পক্ষে সবসময় ছিলেন। আমরা চেয়েছিলাম যে এটা একটা গ্রহণযোগ্য সমাধানের জায়গায় আসা, এবং সেটা একটা পর্যায় পর্যন্ত গিয়েছেও, কিন্তু পরবর্তীতে নানা ধরনের কমিটমেন্ট রাখা না রাখার একটা জায়গায় পৌঁছানোর কারণে সেটা আর হয়ে ওঠে নাই। ফলে আমি এটা মনে করব যে আসলে এটা দুঃখজনক, কারণ এই একটা বোঝাপড়ায় আসার জন্য অনেক ক্রীড়া সংগঠকরা চেষ্টা করেছেন, এবং আজকেও যারা ক্রীড়া সংগঠকরা কথা বলেছেন তারাও কিন্তু এই সমাধানের পথটাই খুঁজছেন। সবাই তো আসলে সবকিছু তো আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য, তো সেই জায়গায় নিজেদের মধ্যে ছোটোখাটো বোঝাপড়া বা বোঝাপড়ার অভাবের কারণে যদি খারাপ কিছু হয়, আর সেটা তো আমাদের সবার ক্ষতি এবং বাংলাদেশের ক্ষতি। সেই জায়গা থেকে সবার গুডউইল ছিল তা বলে আমি মনে করি, কারণ সে কারণেই বসা সম্ভব হয়েছে। কিন্তু পরবর্তীতে নানা ধরনের বোঝাপড়ার ঘাটতি বা আলাপ আলোচনা না মেলার এক ধরনের কারণে বা আরও অনেক কিছু ইনভলভ আছে, যে কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। তামিম ইকবালকে আপনি মানে অ্যাজ এ ক্রিকেটার খুব পছন্দ করেন, আপনি সেটা অনেক জায়গায় উল্লেখও করেছেন যে আপনার যে পছন্দের লিস্ট রয়েছে তাদের দ্বিতীয়তে তামিম ইকবাল রয়েছে। আমরা দেখেছি যে মিরপুরে তামিম ইকবাল আপনাকে নিয়ে ঘুরে মাঠ দেখাচ্ছেন। তো যখন এই মতৈক্যটা তৈরি হলো, আপনি নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন যেন তিনি বোর্ডে আসেন, যে কোনো পোস্টই হোক সেটা। তো ওই জায়গাটা যখন হয়নি তখন তো আসলে জায়গাটা বিভেদের দেয়ালটা অনেক বড় হয়ে গেল। এটা ক্রিকেটের জন্য কিছুটা, আমাদের জন্য কিছুটা। বোর্ডের বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার তো সুযোগ নেই। আমি যেটা পারি কনসালটেশন করতে পারি, এবং আমি ওনাদের সাথে যদি আমার কিছু মনে হয় আমি শেয়ার করতে পারি। এটা ওনাদের কনসিডারেশনের বিষয়, যারা বোর্ডে আছেন বা আসবেন তাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমার দিক থেকে যে আমি চেষ্টা করেছিলাম যে তামিম ভাই যেভাবেই কাজ করতে
আসলে কমফোর্টেবল হন। ওনার একটা ইন্টারেস্টের জায়গা ছিল ক্রিকেট অপারেশনস, ওনার একটা ছিল যে পূর্বাঞ্চলের যে জায়গা আছে সেখানে একটা এক্সেলেন্স সেন্টার করা। এটা আমি ফারুক ভাইয়ের বোর্ডকেও বলেছিলাম, বুলবুল ভাইয়ের বোর্ডকেও বলছি যে একটা এক্সেলেন্স সেন্টার প্রয়োজন আমাদের বায়োমেকানিক্স থেকে শুরু করে স্পোর্টস সায়েন্স এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য। তো সেই জায়গাগুলোতে উনি কাজ করতে চেয়েছিলেন, বলেছিলেন, এবং আমার দিক থেকে আমি বলেছি যে আমি অবশ্যই বুলবুল ভাইয়ের সাথে কথা বলবো, এবং বুলবুল ভাইও এক ধরনের রাজি ছিলেন যে আমরা একসাথে বোর্ডটা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে রান করবো। কিন্তু পরবর্তীতে আসলে যেভাবে আলোচনা হয়েছিল সেভাবে আর বিষয়গুলো ওয়ার্ক করেনি, এখানে অনেক কিছু ইনভলভ আছে। তো সে কারণে আর এই বিষয়টা আগায় নেই। আমার মতামত এখনও আছে, কিন্তু এখন আর সুযোগ নেই, যেহেতু প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়ে গেছে, ওনারা উইথড্র করেছেন। তবে আমার সবসময় চাওয়া এটাই ছিল যে বাংলাদেশ একটা, এখনও যারা আসছেন অনেকেই যোগ্য লোক আছেন, তারপরেও একটা বেস্ট অফ দ্য বেস্ট বোর্ড হয়তো পেত, বা সবাইকে কাজে লাগাতে হয়তো আমরা পারতাম। যারা উইথড্র করেছেন তাদেরকে হয়তো আমরা ক্রিকেটের জন্য কাজে লাগাতে পারতাম, যে এই সুযোগটা এখন হচ্ছে না আর কি। ফারুক আহমেদের কথা আপনি বলছিলেন, সেই প্রসঙ্গ থেকে জিজ্ঞেস করছি যে ফারুক আহমেদ যেভাবে বাংলাদেশের ক্রিকেটে এসেছেন, আপনি চেয়েছিলেন তখন যে বাংলাদেশের ক্রিকেটটা হয়তো ফারুক আহমেদ যোগ্য লোক হবেন, এবং যেভাবে বেরিয়ে গেছেন, এখন আবার ফারুক আহমেদ পরিচালকের লড়াইয়ে আছেন এবং আপনি আবার হয়তো তাকে ফিরে নিয়ে এসেছেন, ঠিক কোন জায়গাটাতে আবার মনে করছেন যে ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডে একটা এটা আমার পলিসিটা হচ্ছে মানে যার কাজ করার আগ্রহ আছে এবং কাজ করার ক্যাপাসিটি আছে বা ওই ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত, সেটা যেভাবেই হোক। এখন ফারুক ভাইকে আমি সুযোগ করে দিয়েছি এমন না, ফারুক ভাই অনেক আগে থেকে ক্রিকেটার এবং পরবর্তী ক্রিকেট সংগঠক, অনেক ক্লাবের সাথে ওনার ভালো সম্পর্ক আছে এবং সেদিক থেকেই তিনি লড়ছেন। তবে এমন তো কিছু ছিল না যে ফারুক ভাইকে বোর্ডে নিষিদ্ধ করা হয়েছে। এটা আমি মনে করি যে এটা আরও প্রফেশনাল অ্যাপ্রোচ। অনেকে তো থাকে না যে ইগো, আমি একবার প্রেসিডেন্ট ছিলাম আবার বোর্ডে কাজ করব। আমার মনে হয় যে বাংলাদেশ ওই জায়গাটা থেকে সরে আসছে এবং আরও মোর প্রফেশনালি বোর্ডটা আমরা রান করতে চাই। এটা আরও ভালো প্রফেশনাল অ্যাপ্রোচ এবং ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করতে চাওয়ার যে আগ্রহটা, এটা আসলে এখানে দেখা যায় ওনার আবার আসতে চাওয়ার দিক থেকে। তো যারাই নির্বাচিত হয়ে আসবে সবাইকেই যথাযথভাবে কাজে লাগানো, সবার থেকেই বেস্ট আউটপুটটা নিয়ে আসাটা থাকবে আমাদের মূল লক্ষ্য। টিভিসি বিশেষ খেলার দুনিয়ায় সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরেকবার, দেখছেন টিভিসি খেলার বিশেষ আয়োজনে। আপনার সাথে রয়েছি আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চূড়ান্ত যে তালিকা 33 জনের, আপনি তো ডেফিনেটলি সেই তালিকাটা দেখেছেন, সংগঠকের একটু অভাব দেখেন কিনা এবং সেটা আসলে ক্রিকেট বোর্ড রান করার ক্ষেত্রে ভোগাতে পারে কিনা লং রানে? সাবেক ক্রিকেটাররা আছেন, ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কয়েকজন সংগঠকও আছেন যারা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সংগঠক প্যাট্রন করে থাকেন, ইনভেস্ট করে থাকেন, এবং সাবেক আগে ক্রিকেট খেলতো না হয়তো বিভিন্ন পর্যায়ে, কেউ জেলা পর্যায়ে, কেউ ডিভিশন পর্যায়ে। এবং ক্লাব থেকেও আমি যাদের তালিকা এখন পর্যন্ত দেখেছি সবাই তো সংগঠক না হলে তো আর কাউন্সিলর হওয়ার সুযোগ নেই। তবে ক্লাবে একটা প্র্যাকটিস আছে যে অনেকেই আবার কাউন্সিলরশিপ কেনেন একটা নির্দিষ্ট পরিমাণে ইনভেস্ট করার বিনিময়ে, এটা আপনারাও জানেন। তো সেরকমও কয়েকজন হয়তো আছেন, তবে বেশিরভাগই আমি দেখেছি যে সংগঠক। এখন হয়তো সংগঠক বলতে আসলে আমরা তাদেরকেই চিনি যারা পরিচিত, যারা বোর্ডে ছিলেন, যারা হয়তো মিডিয়া ফেস, তাদেরকে আমরা চিনি। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সংগঠক আছে। 76টা ক্লাবের কয়টা ক্লাব সংগঠককে আসলে আমি চিনি বা জানি, বা দেশের মানুষ অ্যাজ এ পপুলার পার্সন হিসেবে চেনে না। অনেক সংগঠক আছেন যারা হয়তো এটা একটা শখের জায়গা থেকে করেন, যার হয়তো আর্থিক সচ্ছলতা এত বেশি না, বড় কর্পোরেট প্রতিষ্ঠানও না, বাট 20 বছর 30 বছর ধরে একটা ক্লাব চালিয়ে যাচ্ছেন, ফার্স্ট ডিভিশনে পর্যন্ত চলে এসছেন। তো এটার পেছনে এফোর্ট দিয়েছেন এবং তার হয়তো কন্ট্রিবিউট করার যোগ্যতাটাও আছে, কিন্তু এত গ্ল্যামার পান নাই, বা আগে যারা বোর্ডে ছিলেন তাদের একটা সুদৃষ্টি পান নাই বলে কাজ করার সুযোগ পান নাই। আমার মনে হয় যারা আসবেন তাদের মধ্যে সবাই সংগঠক, এরকম লোকজনও যদি আসেন তাহলে তারাও কন্ট্রিবিউট করতে পারবেন। জি, মানে ইটস রিয়েলি গুড টু সি যে আপনি আসলে খুব আন্তরিকভাবেই ক্রিকেটটা নিয়ে কাজ করছেন। বিএনপির শীর্ষস্থানীয় কিছু নেতার পুত্র সন্তানরাও হয়তো চান ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে আসতে, তারা কোনোভাবে আপনার সাথে কথা বলেছে কিনা, বা তাদের আসলে অবস্থানটা কি, বা আপনি কিভাবে সেটাকে দেখেন? সেভাবে আমার কথা বলার সুযোগ হয়নি, তবে
এটা যেভাবে পারসেপশনটা গিয়েছে যে এটা হয়তো নেপোটিজম হচ্ছে বা বাবার পরিচয় আসা হচ্ছে, আমি আসলে মনে করি এইভাবে পারসেপশনটা গেলে এটা ওনাদের প্রতি ইনজাস্টিস হবে। প্রত্যেকেরই নিজের পরিচয় আছে বা নিজের ক্যাপাসিটি আছে। যারা চেয়েছেন তাদের মধ্যে আমি যত জানি একজন আছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আপনার বোর্ডে ফাইন্যান্সিয়াল ইস্যুসগুলো দেখার জন্য একজন প্রফেশনাল লোক প্রয়োজন, একজন সিএ প্রয়োজন হয়। তারপর ওনাদের মধ্যে একজনের ব্যাপারে আমি জানি যে উনি ক্রীড়া সংগঠক, খেলাধুলা করেন, নিজে খেলাধুলার সাথে আছেন, কন্ট্রিবিউট করতে চান, আগ্রহী। তো শুধুমাত্র বাবার পরিচয়ের জন্য তাদেরকে এইভাবে আসলে করাটা, বাবার পরিচয় বলাটা, হয়তো তারা পপুলার না বলে আমরা বা এরকম একটা ধারণা হয়ে যায়, দেয়াটা তাদের প্রতি ইনজাস্টিস হবে। তবে শেষ পর্যন্ত তো ওনারা হয়তো সকলেই উইথড্র করেছেন। আমি যতদূর জানি যে ওনাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে এরকম যে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণের বিষয়ে। তো আমার মনে হয় যদি তাদের মধ্য থেকেও কেউ কন্ট্রিবিউট করতে পারতেন বা আসতেন নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটাও খারাপ হতো না। যেই ক্লাবগুলোর কাউন্সিলররা আর নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাদের পক্ষ থেকে প্রস্তাবনা আপনিও শুনেছেন এবং আপনিও বলেছেন যে এখন আর সেই সুযোগটা নেই। তো এই ক্লাবগুলো যদি আর রান না করেন, দ্য লং রান, এই কাউন্সিলররা যদি আর সংগঠক হিসেবে কাজ না করেন বা আর্থিকভাবে ক্লাবগুলোকে পুষ্ট না করেন, সেক্ষেত্রে প্লেয়ারগুলোর বা ক্লাবগুলোর অবস্থানটা আসলে কোথায় যাবে জনগণ? প্রথমত যে 15টা ক্লাব মূলত যেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, সেই 15টা ক্লাব তো প্রমাণিতই যে তারা শুধুমাত্র কাউন্সিলরশিপের জন্য অ্যান্ড সাম আদার ইন্টেনশনস বিগত সময়ে যারা আসতে চাচ্ছিল তাদেরকে ব্লক করে নিজেরা ঢুকেছে এবং পাতানো খেলার মধ্য দিয়ে আসলে 3rd ডিভিশনে কোয়ালিফাই করেছে। অনেকগুলাই, অধিকাংশই এর মধ্যে মনে হয় সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের ছিল। তো এই ক্লাবগুলো আমার ব্যক্তিগত মতামত না থাকাই ভালো। আমি এর আগেও বলেছি, যখন তারা কাউন্সিলরশিপ ছিল তখন আমি বলেছি, এবং সেই জায়গাগুলোকে ক্রিকেটে অনেকেই আসতে চান, আগ্রহী। ওই ইকোসিস্টেমটা আমাদের এখানে নেই, অনেকটা ওয়েলকামিং না এই জায়গাটা। যারা আছে সংগঠক, যারা ইন্টারেস্টেড, তারাই নিজেদের মধ্যেই রাখেন। এই জন্যই ক্লাবের ক্লাস্টার তৈরি হয় 10টা একজনের কাছে 5টা। এরকমটা তো হওয়া উচিত ছিল না। আপনার যদি ক্লাবের খেলাতেও কম্পিটিশন না থাকে তাহলে তো ভালো ক্রিকেটার আসবে না, তাহলে ভালো সংগঠক আসবে না এবং ইনভেস্টমেন্টও আসবে না। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে ক্রিকেট বোর্ড প্রণোদনা দিয়ে হলেও এবং দরজায় দরজায় গিয়ে হলেও যারা নির্বাচিত হয়ে আসবেন, ভালো ভালো যারা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, ইভেন সরকারি প্রতিষ্ঠান আছে, ইন্ডিয়াতে রেলওয়ের টিম হচ্ছে প্রায় বেস্ট টিম হয়, তো তাদেরকে অ্যাজ এ ক্লাব নিয়ে আসতে পারেন এই ভ্যাকেন্সিগুলোতে, এবং ক্লাব ক্রিকেটটাকে আরও কম্পিটিটিভ এবং আরও ফ্রুটফুল, আরও ভালো আউটপুট সেখান থেকে নিয়ে আসার সুযোগ তৈরি হতে পারে। ঠিক, সাকিব ইস্যুটা আসলে আপনার সাথে যেহেতু কথা হচ্ছে, এটা অবধারিত একটা ইস্যু। সাকিব আল হাসানের ক্ষেত্রে আপনি বলেছেন যে একটা নির্দেশনা আপনি দিতে চান যে তাকে নিষিদ্ধ করবেন বা হয়তো করার প্রসেসটা শুরু করবেন। আপনার পুরনো বক্তব্য থেকে আসতে যে বিসিবি অটোনোমাস একটা বডি, মানে ওই জায়গা থেকে আসলে নির্দেশনা দেওয়ার জায়গাটা আছে কিনা, নাকি এটা আসলে একটা মতামত হতে পারে আপনার কাছ থেকে, বা পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এক্স্যাক্টলি নির্দেশনা বলেছিলাম কিনা আমার মনে নেই, বাট কোর্ট হয়েছে সেভাবে আমি দেখেছি। বাট বিসিবির সাথে সবসময় সম্পর্কটা আসলে কনসালটেশনের, বিসিবি, বাফুফে অথবা আমাদের আরও যেই ক্রীড়া সংস্থা বা আমাদের যে ফেডারেশনগুলো আছে, তো আমি এই কনসালটেশনটা বিসিবির সাথে করব। এবং যখন দেশে ফেরার কথা হচ্ছিল না, তখন বিসিবিও আমার সাথে কনসালটেশন করেছে। একটা সমন্বয় যদি না থাকে মন্ত্রণালয় এবং বিসিবির মধ্যে, তাহলে তো আলটিমেটলি কাজ করা মুশকিল হয়ে যায়। দেখা যায় মন্ত্রণালয় এবং বিসিবির কাছে মন্ত্রণালয় নির্ভরশীল হচ্ছে ক্রিকেটের যেন তারা ভালো করে এবং একটা ভালো আউটপুট নিয়ে আসে সেই জন্য, এবং মন্ত্রণালয়ের কাছে বিসিবি বা হচ্ছে অন্যান্য ফেডারেশনগুলো ডিপেন্ডেন্ট ইনফ্রাস্ট্রাকচার সহ আদার সাপোর্টের জন্য। একটা টুর্নামেন্ট হলে তো ইভেন যুবকীয় মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এঙ্গেজ হতে হয়, তাকে সেখানে সিকিউরিটি এনশিওর করতে হয়। তো এটা একটা সমন্বয়ের এবং কনসালটেশনের সম্পর্ক আর কি। জি, সাকিবের ইস্যুতেই আসলে আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে যে 5 আগস্টের পরেও সাকিব জাতীয় দলের দেশের বাইরে খেলেছেন। দেশে যখন খেলতে আসতে চাইলেন বা অবসর নিতে চাইলেন টেস্ট থেকে, তখনই ওই ইস্যুগুলোর সূত্রপাত হলো বা যা হয়েছে এরপর তো আমরা সবাই কম বেশি জানি। যে বিষয়টা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে আপনার এবং সাকিবের ফেসবুক পোস্টের পর থেকে, যে সাকিবের ব্যক্তিগত একটা
মানে বার্তা সেটা আপনি জনসম্মুখে এনেছেন, সেই জায়গাটা থেকে আপনি মনে করেন কিনা যে এটা আসলে প্রয়োজনীয়তা ছিল, মানে সেটাকে আপনি অন্য কোনোভাবে জনসম্মুখে আনতে পারতেন কিনা? আর এটার সাথে সম্পর্ক প্রশ্ন আপনার কাছে করতে চাই যে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতেন কিনা? না, আমি এর আগেও বলেছি, যতবারই আলোচনা এসেছে আমি বলেছিলাম যে জনগণের মধ্যে ক্ষোভ আছে, ক্ষোভ ছিল এবং অনেকটাই অস্পষ্ট ছিল বিষয়টা, এবং বোর্ডের কয়েকজন কর্তা ওনাকেও বলেছেন যে এটা স্পষ্ট করার জন্য, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকমও হতে পারতো। এবং যতদূর আমার জানা আছে তিনি একটা পোস্টও দিয়েছিলেন তখন, তো সেটা একটা প্রসেস হতে পারতো। আমি জানি না যে কতটুকু আসলে হতো, কারণ সেটা হয়নি। তিনি যেই শেখ হাসিনা গত 1 বছর আগে এদেশে একটা হত্যাযজ্ঞ চালিয়েছেন, হাজার হাজার মানুষের জীবন গিয়েছে এবং আহত পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ভাইয়েরা, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানেরা, তাকে একদম পাবলিকলি এন্ডোর্স করাটা এবং যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা আমি মনে করি এই গণহত্যাকে সমর্থন দেয়া। এবং এই গণহত্যাকে সমর্থন দেওয়ার পরে আসলে আর আমি তো এই গণঅভ্যুত্থানের একজন অংশীজন, সেই জায়গা থেকে কোনোভাবেই আমার জন্য এটা সম্ভব না যে এই ধরনের কোনো প্রসেসে আমি যুক্ত থাকব, যেই বাংলাদেশের মানুষকে মারার জন্য ওনারা দায়ী বা কোনো না কোনোভাবে জড়িত, সেই বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ দেওয়ার সাথে আমি নিজেকে কোনোভাবে জড়িত রাখতে পারবো না। এবং সেই জায়গা থেকেই এই কথাটাও বলা। তো এখানে সুযোগ ছিল, বোর্ডের কর্তারা কয়েকজন অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই সুযোগটা কাজে লাগানো হয় নাই বা আলটিমেটলি সেটা ওয়ার্ক করেনি। এবং উনি যেভাবে তখন বলতেন বিভিন্ন জনকে বা আমাকেও যে আমি রাজনীতিতে জড়িত হই নাই, শুধু নমিনেশন নিয়ে ইলেকশনটা করেছিলাম, এবং নমিনেশনটাও আমাকে এক ধরনের এমন পরিস্থিতিতে বলা হয়েছে যে আমি না করতে পারিনি, এক ধরনের জোর করে দেয়া হয়েছিল। আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় অব্লিগেশনটা পিপলের প্রতি, এবং মানুষের কাছে এটা তো পাবলিক ইন্টারেস্টের বিষয়, পাবলিককে জানানোটা আমি কোনো দিক থেকে কোনো ধরনের সমস্যা আছে বলে মনে করি না। ডিবিসি বিশেষ খেলার দুনিয়ায় সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আর একবার, দেখছেন ডিবিসির খেলার বিশেষ আয়োজনে। আপনার সাথে রয়েছি আমি তাই অনন্ত, আমার সাথে রয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ক্রিকেটের 2 আইকন সাকিব এবং তামিম, দুজনের সাথেই আপনার বিবাদটা আসলে জনসম্মুখে আছে, আপনিও দেখছেন যে, এবং সেই জায়গায় আপনার জায়গায় আপনি হয়তো অ্যাবসলিউটলি কারেক্ট, বাট সেটাতে আপনার যেই জনপ্রিয়তা রয়েছে বা আপনাকে যে সাধারণ মানুষ এভাবে চেনে, সেই জায়গায় একটা বিভেদের দেয়াল তৈরি হয়েছে কিনা আপনি মনে করেন কিনা? কথাটা হচ্ছে রাইট অর রঙের। এখন পারসেপশন কি হলো, মানুষ কি মনে করলো বা কিভাবে সেটা প্রেজেন্ট করা হলো, মিসপ্রেজেন্ট করা হলো কিনা, এটা অনেক কিছু আছে, কিন্তু আমার জায়গা থেকে আমি রাইট পাথে থাকতে চাই। যখন কনসালটেশনের ভিত্তিতে বা নিজের বিবেকের জায়গা থেকে মনে হয় আমি রাইট পাথে আছি, আমি থাকতে চাই। আমি কারোর প্রতি বিশেষ সুদৃষ্ট দিতে চাই না, কারোর প্রতি আবার অপ্রয়োজনীয় বায়াসনেসও রাখতে চাই না। তামিম ইকবাল খান, আমি বলেছি যে আশরাফুল ভাই এবং তামিম ইকবাল খান দুজন আমার প্রিয় খেলোয়াড়। তো তামিম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল না, আবার খারাপ সম্পর্ক ছিল না, একটা হাই হ্যালো রিলেশন ছিল। এবং ছিল বলতে আমার তো মনে হয় যে লাস্ট 3 দিন আগে বা 2 দিন আগেও যখন দেখা হয়েছে তখনও একই রকম অবস্থায় ছিল। সামনে থাকবে কিনা আমি জানি না, এটা তো যেহেতু উভয় পক্ষের বিষয়, কিন্তু এটা ওই ফ্যানদের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হতে পারে, বা সেটা আমার কাছে যতদূর মনে হয় যে আমি যদি রাইট ট্র্যাকে থাকি তাহলে সেটা কোনো সমস্যা হওয়া উচিত না। বাংলাদেশ জাতীয় দল খেলছে, মেয়েরাও খেলছে বিশ্বকাপ, কিন্তু সিন পুরোপুরি বিসিবি নির্বাচনের দিকে। একটা দেশের ক্রিকেটের জন্য এই জায়গাটা আসলে কতটুকু একটু 19-20 আপনি মনে করেন? আমি এটা আগেও বলেছি যে বোর্ডে যারা দায়িত্বে আসেন সবার মাথায় চলে আসে যে পরবর্তী নির্বাচনে আমি কীভাবে আবার আসবো, চিন্তাটা ক্রিকেট নিয়ে থাকে না, এবং আদার অনেক ইস্যুতে আসলে ডাইভার্টেড হয়ে যায়, যে কারণে বাংলাদেশের ক্রিকেট এতদিন ধরে আমরা ক্রিকেট খেলি, ক্রিকেটের যে ক্যাপাসিটি ক্রিকেট বোর্ডের আছে অন্য কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থার তো এটা নাই, তো সেটা প্রপারলি ইউটিলাইজ হয় না। এবং এটা নিয়ে আমি সবসময় আগেও বলেছি এবং এখনও বলি। তবে নির্বাচন কেন্দ্রিক একটা কর্মচাঞ্চল্যতা আসলে তৈরি হয়ই, যেহেতু আগে তো আমরা জানতাম যে নির্বাচনের আগে কে আসবে, এটা মোটামুটি জানাই থাকতো যে
যে কারণে আসলে সেরকম আগ্রহ তৈরি হতো না। তবে এবার তো শুরুর দিকে মনে হচ্ছিল যে তামিম ভাই আসবে, পরের দিকে আবার বুলবুল ভাই আসবে, নানা ধরনের সাসপেন্স তৈরি হয়েছে। ইলেকশন মানেই তো এটা, এবং গণতন্ত্রের সৌন্দর্যও এটা। তবে সবাই যদি অংশগ্রহণ করতেন তাহলে আরও সুন্দর হতে পারতো, কিন্তু যেটাই হয়েছে এখন আমরা তো আর যা ঘটে গেছে তা পরিবর্তন করতে পারবো না। তবে এখনও ক্লাব ক্যাটাগরিতে 16 জন প্রার্থী আছেন, ডিস্ট্রিক্ট ডিভিশনের প্রার্থী আছেন, এখনও আরও বাকি যে কারা আসবে আমরা সামনে হয়তো দেখতে পাবো। বিসিবি নির্বাচনকে আপনি তাহলে ফেয়ার ইলেকশন নিয়ে ভাবছেন ওভারঅল? আমি দেখছি না কোথাও আনফেয়ার কিছু হয়েছে। যদি কেউ মনে করে কোথাও আনফেয়ার হয়েছে, আমি ইতিমধ্যেই বলেছি যে সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য জনগণের কাছেও বলা যায়, সেটার জন্য মিডিয়া আছে, মিডিয়াতেও বলা যায়। এখন পর্যন্ত গ্রস বক্তব্য কিংবা শুনতে সুন্দর লাগে যেমন ফিক্সিং, এরকম বক্তব্য ছাড়া কাউকে আমি এমন ভ্যালিড কিছু আসলে দিতে বা প্রমাণ করতে, অলরেডি তো কোর্টে 2 বার যাওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, আসতে আমি দেখিনি। এবং আমার মনে হয় যে এই আইডিয়াটা, এই জিনিসটা সাধারণ মানুষের কাছেও সেভাবে আসলে স্পষ্ট না যে কোথায় আসলে ফিক্সিংটা হয়েছে। আপনাকে তো যেমন ভারতে যদি দেখেন যে নির্বাচনকে নিয়ে রাহুল গান্ধী কয়েকটা প্রেজেন্টেশন করেছে, এবং সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে এখানে ফিক্সিং হয়েছে। আপনাকে তো দেখাতে হবে। সেটা তো জাতীয় নির্বাচন, লাখ লাখ ভোটারের মধ্যে দেখানোটা কোয়াইট টাফ। এখানে তো কাউন্সিলর সিলেক্টেড, নট মোর দেন 200 অ্যাজ আই নো, এবং ডিরেক্টর সিলেক্টেড, এবং প্রসেসটা খুব দেখা যায় আর কি, চোখের সামনে দেখা যায়। তো এখানে আপনারা যদি মনে করেন যে দেখান, মন্ত্রণালয়ের কাছে অভিযোগ দিতে পারেন, বিসিবি কিংবা নির্বাচন কমিশন নিয়ে সরকারের কাছে অভিযোগ দিতে পারেন, আদালতে যেতে পারেন, যেটা যাওয়া হয়েছে 2 বার। এখানে অনেকগুলো ওয়ে আছে, শুধু ওয়াকআউট করে যাওয়াটা ওয়ে না। ওয়াকআউট মানে উইথড্রয়ালও তো নির্বাচনের একটা প্রসেস। উইথড্রয়াল ওনারা একটা দলীয় অ্যাপ্রোচে না করলেও উইথড্রয়াল, কিছু না কিছু উইথড্রয়াল তো হতোই। অনেকে চিন্তা করে যে হারার থেকে, যখন এখানে তো বোঝা যায় আসলে ভোট যদি 5টা থাকে, আপনি আসলে বুঝতে পারবেন যে 5টা মানুষের মনস্তত্ত্বটা কী। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি তো জেতার সম্ভাবনা নাই, চান্স না নিয়ে হারার থেকে সসম্মানে চলে যাওয়া ভালো। এটাও হয়তো ওনারা চিন্তা করে থাকতে পারেন। হয়তো ইকুয়েশন তো ক্লাবের দিক থেকে ক্যাটাগরি 2 থেকে অনেকবার অনেক রকম বদলেছে। একবার আমরা দেখেছি যে একটাই প্যানেল হচ্ছে, আবার দেখেছি যে সংগঠকদের মধ্যে এক ধরনের বিভাজনের কারণে 2টা প্যানেল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার সেটা এক হওয়ার একটা প্রসেস তৈরি হয়েছে, সেটাও শেষ পর্যন্ত হয় নাই। আবার শেষে আমার মনে হয় যে 15টা ক্লাব বাদ যাওয়ার কারণেই হয়তো, এটাই হয়তো ওনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক ছিল। যদিও তামিম ভাই একটা সময় আমাকে বলেছিলেন যে, যখন সংগঠকদের মধ্যে 2টা গ্রুপ হয়ে যাচ্ছিল, তখন আমাকে বলেছিলেন যে ভাই 15 ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম যে 15 ক্লাব বাদ দেওয়া তো আর আমার হাতে না। ইলেকশন কমিশন প্রথমে দুদকের অনুসন্ধানের কারণে বাদ দিয়েছিল, পরবর্তীতে যখন ওনারা অ্যাপিল করেছিল এবং ওনারা লয়ার নিয়ে গিয়ে পুরোটা জিনিস কনভিন্স করেছিল, ইলেকশন কমিশন ওয়াজ কনভিন্স যে রাখা যায়, ওনারা রেখেছেন। পরে আবার যেহেতু এই 15 ক্লাব নিয়ে প্রসেসটা শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই, তিনি আবার কোর্টে গিয়েছেন এবং সেখানে আবার একটা রায় এসেছে। তো এটা তো আর আমার হাতে ছিল না। সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণেই কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন, এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই। কারণ তিনি নিজেই আমাকে একবারের অধিকবারই বলেছিলেন যে এটা 15টা ক্লাবকে নিয়ে নির্বাচন করাটা বিতর্কিত হতে পারে, যেহেতু আপনারা মিডিয়ায় অনেক নিউজ করেছেন। দুদকে অলরেডি প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে, এবং কেন এই ক্লাবগুলো এই অনিয়ম করে আসলো সেটাও আমরা জানি, নির্বাচনে একটা প্রভাব বিস্তার করার জন্য। আবার নির্বাচনেই তাদেরকে প্রভাব বিস্তার করতে দেওয়াটাও একটা বিব্রতকর বিষয় সবার জন্যই। তারপরে ইলেকশন কমিশন কনভিন্স হয়েছে, ওনাদের আর্গুমেন্টে যখন শুনানি হলো এই ক্লাবগুলো নিয়ে রেখেছে, সেটা ঠিক ছিল। কিন্তু আদালত তো সর্বোচ্চ জায়গা, আদালত থেকে রায় এসেছে, সেখানে তো আর কারো কিছু করার নেই। আমার ব্যক্তিগত অবস্থান ছিল যে এই 15 ক্লাবের বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং সেই সাপেক্ষেই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মাঝে যেহেতু ইলেকশন চলে এসেছে, একটা সিদ্ধান্ত নিতেই হতো। সেক্ষেত্রে ইলেকশন কমিশন প্রথমে তাদেরকে বাদ রাখলেও পরে ওনাদের আর্গুমেন্ট শুনে কনভিন্স হয়েছেন যে তাদেরকে রাখা যেতে পারে। কিন্তু সর্বশেষ সর্বোচ্চ আদালত থেকে একটা রায় এসেছে, যেটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে। জি, নির্বাচন থেকে ক্রিকেট দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশের এশিয়া কাপের খেলা তো আপনি দেখেছেন,
কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, বা কতটা ফিল করছেন পাকিস্তানের সাথে সেই ডিসাইডিং ম্যাচটা? আমার মনে হয় যে আমাদের কনসিস্টেন্সির অভাব আছে, আমাদের ট্যালেন্টের অভাব আছে, এটা আমি বলবো না। আমাদের ট্যালেন্ট যথেষ্ট আছে, মানে একজন দুইজন ভালো করলে আমরা ম্যাচ জিতে যেতে পারি এবং খুব টাফ ম্যাচও বের হয়ে চলে আসে। কিন্তু আমাদের পারফরমেন্সের যে কনসিস্টেন্সি সেটা এবং অনেক ক্ষেত্রে স্ট্র্যাটেজি মেকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে কিছু দুর্বলতা আছে। আমি এক্সপার্ট না, যদিও স্পোর্টসে অনেকদিন কাজ করার ফলে এবং যারা এক্সপার্ট তাদের সাথে চলার ফলে কিছু কিছু জিনিস বুঝতে শুরু করেছি। তো এই কনসিস্টেন্সি ইমপ্রুভ করতে পারলে এবং নার্ভ আরও শক্তিশালী করতে পারলে আমার মনে হয় যে আমরা ক্রিকেট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবো। আমাদের আসলে স্পোর্টসে কোনো ভিশন নেই যে আমরা আসলে 5 বছর বা 10 বছর পরে কী অ্যাচিভ করতে চাই আমরা জানি না। আমরা অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছি, চালাচ্ছি। সরকারেরও পলিসিগতভাবেই স্পোর্টসে ইনভেস্টমেন্ট বলেন বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন সেরকম মনোযোগ নাই। আমরা চেষ্টা করেছি উপজেলা স্টেডিয়াম, জেলা স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করা, এবং আপনারা দৃশ্যমানভাবেও দেখেছেন ঢাকা স্টেডিয়াম যেটা 6 বছর ধরে কাজ চলছিল, আরও কত বছর চলতো কেউ জানে না, সেটা আমরা 6 মাসে শেষ করেছি। এবং আমরা চেষ্টা করেছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে যা করা যায় করার। এর বাইরেও আমরা সহযোগিতা চেয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে, ওনারা একটা সফট কমিটমেন্টও দিয়েছেন। 8টা জেলায় 8টা স্পোর্টস হাব করার বিষয়ে কাজ চলছে। আমি মনে করি আগামী আমাদের একটা জাতীয় অ্যাম্বিশন সেট করে সে অনুযায়ী কাজ করা প্রয়োজন। এভাবে গদবাধা চলতে থাকলে আসলে স্পোর্টস থেকে আমরা ভালো কিছু বয়ে আনতে পারবো না। আমাদের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে আমাদের কোনো অলিম্পিক মেডেল নাই, কিন্তু আমরা যদি আমাদের জেনেটিক্যালি এবং আমাদের ফ্যাসিলিটিসে যেই সম্ভাবনা আছে, যেই স্পোর্টসের যেই অ্যাথলেটিক্সের সম্ভাবনা আছে, সেই জায়গায় যদি আমরা ফোকাস করতাম, অ্যাডভান্স লেভেল ট্রেনিং সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতাম সম্ভাবনাময়ী ক্রীড়াবিদদের, অ্যাথলিটদের, তাহলে হয়তো আমরা সেটা নিয়ে আসতে পারতাম। তো আমাদের একটা ভিশন থাকা প্রয়োজন, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো একটা 10 বছরের ভিশন করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী 10 বছরে আমাদের ক্রিকেটে একাধিক ইন্টারন্যাশনাল ট্রফি থাকা প্রয়োজন, আমাদের ফুটবলে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করা প্রয়োজন, আমাদের অ্যাথলেটিক্সে এবং যেই খেলাগুলো আমাদের সম্ভাবনা আছে অলরেডি আমরা অ্যাচিভ করছি সেই জায়গাগুলোতে আরও বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থেকে বা অলিম্পিকের মতো, সাফের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে আরও অর্জন নিয়ে আসা সম্ভব। আমরা শুধু প্লেয়ারদেরকে দোষ দেই কিংবা ফ্যানরা প্লেয়ারদেরকে হয়তো গালি দেয় বা আক্ষেপ প্রকাশ করে, কিন্তু তাদেরকে আমরা কি দিতে পারছি ইন কম্প্যারিজন অফ দ্য কম্পিটিশন, এটাও আমাদেরকে মানে একই সাথে আসলে দেখতে হবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ডিবিসি খেলার বিশেষ আয়োজনে আমাদের সাথে ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।